আজ সকালে ঠান্ডা শান্ত পরিবেশ দীর্ঘায়িত হোক সন্ধ্যা অবধি, আপনার সকালটি হোক নির্ঝঞ্ঝাট, এই প্রত্যাশায় শুরু করছি আজ সকালে বাংলাদেশ। আপনাদের সাথে আছি আমি আফসার উদ্দিন। দর্শক, ঘটনাবহুল এই দিনটিকে ইতিহাস করেছে স্মরণীয় পরণীয়। চলুন একটু ডুব দিয়ে আসি ইতিহাসের এই দিন থেকে। আজ মঙ্গলবার 23 ফেব্রুয়ারি 2021 খ্রিস্টাব্দ, 10 ফাল্গুন 1427 বঙ্গাব্দ, 10 রজব 1442 হিজরি। 1886 সালের এই দিনে বিশিষ্ট রসায়নবিদ চার্লস মার্টিন হল মূল্যবান অ্যালুমিনিয়াম উৎপাদনের সূত্র আবিষ্কার করেন। দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন ISO প্রতিষ্ঠিত হয় 1947 সালের আজকের দিনে। পাকিস্তানের গণপরিষদের প্রথম অধিবেশনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানের দাবি তোলেন ধীরেন্দ্রনাথ দত্ত 1948 সালের আজকের দিনে। 1952 সালের আজকের দিনে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে প্রথম শহীদ মিনার নির্মাণ শুরু করে রাত্রির মধ্যেই তা সম্পন্ন হয়। 1969 সালের আজকের দিনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। গণ অভ্যুত্থানের মুখে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন 1969 সালের আজকের দিনে। জার্মান লেখক ও কবি এরিক কাস্টনের জন্মগ্রহণ হয় 1899 সালের এই দিনে। 1913 সালের এই দিনে খ্যাতনামা জাদুকর PC সরকার তথা প্রতুল চন্দ্র সরকার জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হার্শেল গিবস জন্মগ্রহণ করেন 1974 সালের আজকের দিনে। 1821 সালের এই দিনে ইংরেজ কবি জন কিটস মৃত্যুবরণ করেন। ফরাসি কবি, লেখক ও নাট্যকার পল ক্লাউডের মৃত্যুবরণ হয় 1955 সালের আজকের দিনে। 1965 সালের এই দিনে ইংরেজ কমিক অভিনেতা, লেখক ও চলচ্চিত্র পরিচালক স্ট্যান লরেল মৃত্যুবরণ করেন। দিনের শুরুটা হতে পারে কিছুটা শরীর চর্চা দিয়ে, যা আপনার মন এবং শরীরকে করবে কর্মচঞ্চল। আপনাদের জন্য এবারের আয়োজন ইয়োগা। আসসালামু আলাইকুম প্রিয় শরীর, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকের ইয়োগা পর্বে আমি আহমেদ শরীফ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আছেন সাইকোলজিস্ট মুকাররমা, আছেন ইঞ্জিনিয়ার মুবাশশির। চলুন তাহলে শুরু করা যাক আজকের ইয়োগা পর্ব। আজকের ইয়োগা পর্বে আপনি মনোযোগ সহকারে প্রোগ্রামটাকে উপভোগ করবেন, এই জন্য আপনাকে আগাম অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা চমৎকার একটা আসন নিয়ে আলোচনা করব, যেই আসনটা বিশেষ করে আমাদের যে এন্ডোক্রাইন সিস্টেম, শরীরের যে গ্ল্যান্ড আছে সেই গ্ল্যান্ডগুলোর জন্য অত্যন্ত উপকারী একটা আসন। সেই ধরনের একটা আসন অনুশীলন করব। সেই সঙ্গে আমরা চোখটাকে ভালো রাখার জন্য, আমাদের আইটাকে ভালো রাখার জন্য ক্রিয়া অনুশীলন করব, যেই ক্রিয়া আমাদেরকে সুস্থ রাখতে অনেক সহযোগিতা করবে। তারপরে আমরা আমাদের যে ন্যাচারালি ভালো থাকার জন্য যা করার সেটা আমরা করব। তো শুরু করা যাক আজকের যে আসন, সেই আসনের নাম হচ্ছে হলাসন। হলাসন, প্রিয় দর্শক, হলাসন উচ্চারণ করতেই একটা জিনিসের কথা আপনাদের হয়তো মাইন্ডে আসছে, হল। হ্যাঁ, হল হচ্ছে সংস্কৃত হল শব্দের অর্থ হচ্ছে লাঙ্গল। তো আগেকার মানুষরা যখন, এখনো আছেন গ্রামে গঞ্জে, এখনো গ্রামে যারা থাকেন তারা কৃষির সঙ্গে যারা জড়িত আছেন তারা এই লাঙ্গলের সঙ্গে খুবই পরিচিত। এই আসনটা করলে এই লাঙ্গলের নিয়ে ধারণ করে, আমাদের শরীরের আকৃতিটা অনেকটা লাঙ্গলের নিয়ে ধারণ করে, এই জন্য এটাকে বলা হয় হলাসন। বিশেষ একটা শেপটা আমরা একটু পরে দেখছি। তো এইখান থেকেই মূলত এই আসন, হল থেকেই হলাসন, প্লাও পোশ্চার। তো এই প্লাও পোশ্চারটাকে আমরা এখন দেখব। এটা করতে গিয়ে কি করতে হবে, আমাদেরকে প্রথমে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে আস্তে আস্তে আমাদের দুই পাটাকে আমরা একসঙ্গে জোড়ো করে রাখবো, হাত দুটো দেহের দুপাশে থাকবে। পাটাকে হাঁটু ভাঁজ না করে ধীরে ধীরে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমাদের পায়ের আঙ্গুলগুলো
আমাদের ভূমিতে স্পর্শ করাবো। এই অবস্থায় আমরা কিছুক্ষণ অবস্থান করব, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, তারপরে আবার ফেরত চলে আসবো। এই হলো একবার। এরকম করে আমরা এটাকে 3 থেকে 5 বার অনুশীলন করতে পারবো মিনিমাম। এই হচ্ছে আমাদের হলাসন। তাহলে আমরা হলাসনটা একটু দেখে নেই কিভাবে করতে হয়। হলাসন, তো আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি হলাসন করার জন্য। প্রস্তুতি গ্রহণ করে পাটাকে ছড়িয়ে দিয়ে প্রথমে আমরা দণ্ডাসনে বসবো। প্রিয় দর্শক, দণ্ডাসনে আপনারা অনেকবার দেখেছেন, তারপর আরো একটু দেখে নেন যারা নতুন সংযুক্ত হয়েছেন। আমাদের স্পাইনটা ইরেক্ট থাকছে, সোজা থাকছে, মেরুদণ্ড সোজা, হাত দুটো দেহের দুপাশে থাকছে। এই হচ্ছে আমাদের দণ্ডাসন। এই দণ্ডাসন থেকে আমরা ধীরে ধীরে কোণের উপর ভর দিয়ে শুয়ে পড়বো। এবার আমরা ধীরে ধীরে শুয়ে পড়ি। আমরা শুয়ে পড়লাম। এবার আস্তে আস্তে আমাদের আসনের যে প্রসেস সেদিকে আমরা অগ্রসর হব। তো এই আসনটাকে আমরা 2 হাত দেহের দুপাশে রেখে দিলাম, তারপরে পাটাকে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো আমাদের যারা সহযোগী ইনস্ট্রাকশন তারা দেখাবেন। আপনি আরেকটু পেছনে এই দিকটা একটু চলে যান, আরেকটু যান, আরেকটু। এবার আমরা 2 পাটাকে জড় অবস্থায় হাঁটু ভাঁজ না করে ধীরে ধীরে আমরা নিয়ে আসবো। নিয়ে আসেন, পা নিয়ে আসেন, আস্তে 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 নিয়ে আসেন। আস্তে আস্তে মাটিতে লাগান, মাটিতে। গুড, সুন্দর। এবার আস্তে আস্তে আমরা আবার আগের পজিশনে চলে যাব। এবার আস্তে আস্তে পাটাকে একটু হাঁটু ভাঁজ করেন, নামার ক্ষেত্রে একটু পা ভাঁজ করে নিতে পারেন। হাঁটু ভাঁজ করে নেন এবং ধীরে ধীরে নেমে পড়েন। গুড, চমৎকার। এই হলো একবার হয়ে গেল। এইভাবে আমরা এটাকে কমপক্ষে 3 থেকে 5 বার অনুশীলন করব। হাতে সময় সুযোগ থাকলে আরো বেশি করতে পারি। এবার আস্তে আস্তে একটু উঠে বসুন। আস্তে আস্তে উঠে পদ্মাসনে বসুন। প্রিয় দর্শক, আমরা যে আসনটা দেখলাম সেই আসনের নাম হচ্ছে হলাসন। এই হলাসনটা করলে কি হয়, কি লাভ হয়, কি উপকার শরীরের, এর আগে আমরা বলেছি, আবারও বলছি, যখন আসনের চূড়ান্ত পর্যায়ে যাবেন, এই যে হলের নিয়ে যে শরীরের আকৃতিটা ধারণ করলো, ওই অবস্থায় আমাদেরকে ভিজুয়ালাইজ করতে হবে, মনোছবি দেখতে হবে যে এই উপকারগুলো হচ্ছে। কি উপকার হচ্ছে আপনারা একটু চোখ বন্ধ করে নিন, উপকারগুলোকে আমরা একটু ভাবি। যেহেতু ওই আসনে বসে এত উপকার আপনি চিন্তা করতে পারবেন না, একটা উপকার চিন্তা করতে পারেন, ভাবতে পারেন, ভিজুয়ালাইজ করতে পারেন, একটা করেন। পরের বার আরেকবার করতে গিয়ে 2টা মনে পড়ছে, 2টো করেন। আরেকবার করতে গিয়ে আরেকটা করেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আপনাকে উপকারগুলো ভাবতে হবে, ফিল করতে হবে, তাহলে বেশি উপকৃত হবে। তাহলে কি হলো যে এই আসন যখন আমরা করছি, আমাদের পেটের যে অতিরিক্ত মেদ আছে, মেদ কমে। তো যারা পেটের অতিরিক্ত মেদ কমাতে চান, মেদ ভুঁড়ি কমাতে চান, তাদের জন্য উপকারী আসন। কোমরে এবং নিতম্বের যে অতিরিক্ত মেদ জমা থাকে সেগুলোকেও দূর করতে সহযোগিতা করে। এবং এই প্রাণায়াম, এই আসন যখন আমরা করি, হলা আসন, এই হলাসন করলে কি হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাক্টিভেট হয়, থাইরয়েড গ্ল্যান্ডের ফাংশন প্রপার হয়। এবং আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসৃত হয় যেটার নাম হচ্ছে থাইরক্সিন। এই থাইরক্সিন যদি প্রপারলি আপনার শরীরে না মিশ্রিত হয় বা নিঃসৃত হয়, তাহলে কি হবে, অনেক অসুবিধা হবে। আপনি হাবাগুবা হতে পারেন, আপনার ছেলে, সন্তান, মেয়ে, মা, বোন, যে কেউ কি হবে, যে বুদ্ধিহীনতায় ভুগবে। আবার এটার অতিরিক্ত ক্ষরণ কিংবা কম নিঃসরণ দুটোই কিন্তু খারাপ। তো এটাকে ভারসাম্যপূর্ণ করতে কি করে আমাদের এই আসনটা, হলাসনটা সহযোগিতা করে। তো থাইরয়েড গ্ল্যান্ডের জন্য উপকারী আসন। তারপরে এই আসন কি করে আমাদের গলার এই অংশটা তো গেল, অন্যান্য যে গ্ল্যান্ড আছে, বিশেষ করে থাইমাস গ্ল্যান্ডটাকেও কিন্তু ভালো রাখে। এরপর আপনি দেখবেন এই আসন যখন অনুশীলন করা হয়, আপনার ঊর্ধ্বাংশে ব্লাড সার্কুলেট করে বেশি। ঊর্ধ্বাংশে ব্লাড সার্কুলেট যেহেতু বেশি করে, তাহলে কি হয়, আপনার চেহারা সুন্দর হয়, লাবণ্যময় হয়, আভাময় হয়। আমরা শরীরে অনেক কিছু, মুখে অনেক কিছু মাখি, কিন্তু তার জন্য চেহারাটাকে ভেতর থেকে সুন্দর করার জন্য, আভাময় করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, অধিকাংশ ক্ষেত্রে আমরা সেগুলো করি না। তার মধ্যে একটা বড় কাজ হচ্ছে উপরের দিকে ব্লাড সার্কুলেশনটাকে বাড়াতে হবে। তো আমরা যখন হলাসন করি তখন কি হয়, আমাদের হার্টের পজিশন এমনভাবে উল্টে যায়, যার ফলে ঊর্ধ্বাংশে আপনার মুখমণ্ডলে প্রচুর পরিমাণ ব্লাড সার্কুলেট করে।
আর এটা যখন মুখমণ্ডলে ব্লাড সার্কুলেট করে তখন হিমোগ্লোবিন টকটকে লাল হয়, আপনাকেও দেখতে সুন্দর লাগে, আকর্ষণীয় লাগে। তো যারা চেহারাটাকে সুন্দর রাখতে চান, যারা তারুণ্যটাকে ধরে রাখতে চান, এই আসন কিন্তু যৌবনের আসন, তারুণ্যের আসন, যেহেতু গ্ল্যান্ডগুলোকে সক্রিয় করে, রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে শুরু করে অন্যান্য সিস্টেম সবগুলোকে কিন্তু ভালো রাখে, ডাইজেস্টিভ সিস্টেমের উপর কিন্তু প্রভাব বিস্তার করে। এই আসন যখন করা হয়, আমাদের যে ইন্টারনাল গ্ল্যান্ড, এই ইন্টারনাল গ্ল্যান্ডগুলো কিন্তু সুস্থ থাকছে, ইন্টারনাল যে অর্গান আছে সেগুলো সুস্থ থাকে। ইন্টারনাল গ্ল্যান্ড এবং ইন্টারনাল যে অর্গান আছে সেগুলোকে সুস্থ রাখছে। তারপরে দেখবেন যে কেউ কেউ অতিরিক্ত মোটা হয়ে যান, সেটার জন্য কিন্তু এই আসন চর্চা করতে পারেন, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার জন্য। আবার কেউ কেউ অতিরিক্ত চিকন, সেটাকেও দূর করার জন্য এই আসনের সহযোগিতা নিতে পারে, কারণ যেহেতু এটা আমাদের হরমোনাল ব্যালেন্স করে। তারপরে শীতকাল ছাড়াও অনেকের টনসিলের সমস্যা হয়। তো টনসিল এটা কিন্তু একটা গ্ল্যান্ড, একটা গ্রন্থি। এই টনসিল গ্ল্যান্ড যদি ভালো না থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজেই মানে কাবু হবেন, অসুস্থ হয়ে পড়বেন। যে কোনো রোগ ব্যাধি, ব্যাকটেরিয়া, ভাইরাস আপনাকে আক্রমণ করবে। তো ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে থাইরয়েড গ্ল্যান্ড, টনসিল গ্ল্যান্ড এগুলোকে ভালো রাখতে হবে। তো টনসিল গ্ল্যান্ড, এই যে করোনা ভাইরাস কিন্তু গলায় আক্রমণ করে। তো টনসিল কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে চাঙ্গা রাখতে সহযোগিতা করে। তো টনসিলটাকে অবশ্যই ভালো রাখতে হবে। তো এই আসন করলে কি হয়, আমাদের টনসিলের সমস্যাগুলো দূর হয়, এটা সুস্থ থাকে, সবল থাকে। পরিপাকতন্ত্র, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, আপনি দেখেছেন এই আসন যখন করা হয় তখন কি হচ্ছে, ইন্টারনাল অর্গানগুলোতে চাপ পড়ছে, প্যানক্রিয়াস থেকে শুরু করে লিভার, কিডনি, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র সব কিছুর কিন্তু এক্সারসাইজ হচ্ছে। নর্মালি আমরা এগুলার করি না, তো আসনের মধ্যে দিয়ে সেই জিনিসগুলো হয়ে যায়, যার ফলে কি হচ্ছে, ইন্টারনাল অর্গানগুলো কাজ করছে, ডাইজেস্টিভ সিস্টেম প্রপার তার ফাংশনের দিকে অগ্রসর হচ্ছে। যাদের কনস্টিপেশন আছে, কোষ্ঠকাঠিন্য আছে, এই কোষ্ঠকাঠিন্য নিরাময়েও কিন্তু এই আসনের সহযোগিতা পাওয়া যায়। তো যারা সকালবেলা ঠিকমতো কাজটাকে সম্পন্ন করতে পারেন না, তারা এটাকে অনুশীলন করবেন, ভালো থাকবেন। মেরুদণ্ড, স্পাইন, ব্যাকবোন এটাকে ইলাস্টিক করতে হবে। হ্যাঁ, একটা গাড়ি যত ইলাস্টিসিটি থাকবে, তার স্প্রিংয়ের ইলাস্টিসিটি থাকবে, তত তার কি হবে, তার ভার সহ্য শক্তিটা থাকবে। একইভাবে আমাদের মেরুদণ্ড, আমাদের শরীরেও চাপ সহ্য শক্তি বাড়াতে হবে। এটাকে যত মেরুদণ্ডটা যত ইলাস্টিক করতে পারো, মানুষ কখন বৃদ্ধ হয়, যখন তার মেরুদণ্ডটা স্টিফ হয়ে যায়, শক্ত হয়ে যায়। এটাকে ফ্লেক্সিবল রাখতে হবে, এটাকে নমনীয় রাখতে হবে। তো এই আসন যখন আমরা করি তখন আমাদের মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি বাড়ে, বজায় রাখে। তাছাড়া ডায়াবেটিস, সায়াটিকার পেইন এগুলো হতে পারে না। মহিলাদেরকে নানান ধরনের যে অসুখ বিসুখ হয়, এই মেয়েলি অসুখ বিসুখ, স্ত্রী রোগ থেকে ভালো রাখে এই আসনটা। তো প্রিয় দর্শক, এত উপকার শুনে মনে হচ্ছে যে না, আসনটা আরেকবার দেখলে ভালো হতো। ওকে, আমরা আরেকবার একটু দেখিয়ে দিই, আবার আমরা একটু হলাসনটা দেখে নিই। হ্যাঁ, আমরা একটু প্রস্তুতি গ্রহণ করি। গুড, এবার ধীরে ধীরে আমরা শুয়ে পড়ি। দেহের দুপাশে আমাদের হাত থাকছে, পা দুটো জড় অবস্থায় থাকছে। এবার আমরা আস্তে আস্তে আমাদের পা দুটোকে জড় অবস্থায়, কিন্তু হাঁটু ভাঁজ করা যাবে না, এই অবস্থায় আস্তে আস্তে উঠে যাই। হ্যাঁ, আস্তে আস্তে, হ্যাঁ, এবং পায়ের আঙ্গুলগুলোকে আমরা ভূমিতে স্পর্শ করানোর চেষ্টা করব। নাইস। এবার ধীরে ধীরে আগের পজিশনে চলে যাই আমরা। হ্যাঁ, একটু হাঁটু ভাঁজ করে, এবার ফেরত যাওয়ার ক্ষেত্রে আমরা হাঁটুটাকে ভাঁজ করে ধীরে ধীরে ফেরত চলে যাব। এবার উঠার নিয়ম অনুসারে ধীরে ধীরে উঠে বসুন এবং সামনের দিকে মুখ করে বসুন। প্রিয় দর্শক, আমরা আরেকবার একটু দেখে নিলাম আমাদের যে আসন, হলা আসন, চমৎকার একটা আসন। এটাকে আমরা অনুশীলন করব কমপক্ষে 3 থেকে 5 বার, সময় নেব প্রতিবার 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড। এবার আমরা একটা ক্রিয়া অনুশীলন করব, যে ক্রিয়াটা আমাদের জন্য খুবই উপকারী, বিশেষ করে চোখের জন্য। এই চোখের যত্ন আমাদেরকে নিতে হবে। তো আজকে আমরা যে চোখের ক্রিয়া করব, চক্ষু ক্রিয়া, এটার নানান রূপ আছে, নানান ধরনের ফরম্যাট আছে। আজকে সহজ একটা ফরম্যাট আমরা দেখাবো, এবং ভবিষ্যতে সময় সুযোগ পেলে আরও নানান ধরনের যে ফরম্যাট আছে সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করব। তো এই চোখের যে ক্রিয়াটা আছে, এটা আমাদের আইটাকে সুস্থ রাখে।
আমাদের যে ম্যাকুলার ডিজেনারেশন হয়, বয়স বাড়লে যে চোখে দেখার সমস্যাগুলো সৃষ্টি হয়, সেগুলো থেকে আমাদেরকে দূরে রাখে। সেই সঙ্গে এখন আপনার যে পাওয়ারটা বজায় আছে সেটাকে ধরে রাখতে সহযোগিতা করে, এবং আপনার যে রেটিনাটাকে ভালো রাখে, আইয়ের যে মাসল আছে সেই মাসলগুলোকে ভালো রাখে, এখানকার যে নার্ভ আছে নার্ভগুলোকে সুস্থ রাখে, ল্যাক্রিমাল যে গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডটাকেও সুস্থ রাখতে সহযোগিতা করে। তো আজকে আমরা চোখের সহজ একটা ক্রিয়া দেখব। এই চক্ষু ক্রিয়া কি হবে, আমাদের হাতটাকে আমরা সামনে নিয়ে যাব এবং আমাদের এই যে তর্জনী আছে, যে কোনো আঙ্গুলে তাকানো যায়, সেটা বড় আঙ্গুল হোক তর্জনী হোক, হ্যাঁ, যে আঙ্গুল আপনি কমফোর্ট ফিল করেন। তো আমরা এখানে আজকে দেখাবো তর্জনী দিয়ে। তো এই তর্জনীর যে নখ আছে নখের দিকে বা আঙ্গুলের দিকে আপনি তাকিয়ে থাকবেন। আপনার বডি স্থির থাকবে, হাত শুধু মুভমেন্ট করবে, এই মুভমেন্টটাকে আপনার চোখ দিয়ে দেখতে হবে, আপনার বডি স্থির থাকবে, এই তো আপনি জাস্ট দেখছেন। আবার ফেরত যখন নিয়ে আসছেন তখন আবার এটার দিকে তাকাতে হবে। ডান দিকে একবার করবেন, তারপর আবার বাম দিকে করবেন। এই ডানে বামে মিলে হচ্ছে 1 রাউন্ড, এরকম করে কমপক্ষে 5 থেকে 10 রাউন্ড আমরা এটাকে অনুশীলন করতে পারি। এটা আপনি বসে করতে পারেন, চেয়ারে বসে করতে পারেন, আপনি অফিসে কম্পিউটারে কাজ করছেন, কম্পিউটারের দিকে তাকাতে তাকাতে আপনার কি হচ্ছে, চোখে ক্লান্তি ভর করছে, করেন, ডু ইট, আপনি দেখবেন ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছেন, ভালো লাগছে। আর যখন অফিসে ক্লান্ত হয়ে পড়েছেন তখন একটু চোখে যদি পানির ঝাপটা দিয়ে এটাকে অনুশীলন করতে পারেন, দারুণ একটা অনুভূতি পাবেন, ঠান্ডার একটা অনুভূতি পাবেন। এটা আপনি প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন, অনেক আরাম লাগবে, ভালো লাগবে। তো আমরা প্রথমে দাঁড়িয়ে দেখাবো, তারপরে বসেও দেখাবো, যাতে আপনারা চাইলে বসে এটাকে অনুশীলন করতে পারেন। তো আমরা প্রথমে দাঁড়িয়ে দেখাবো, প্লিজ একটু দাঁড়িয়ে যান। দাঁড়ানোর নিয়ম অনুসারে আমরা দাঁড়ালাম, মেরুদণ্ড স্ট্রেট, 2 পায়ের উপর সমান ভর থাকছে, 2 পায়ের মধ্যে কিছুটা চাইলে ফাঁকাও রাখতে পারেন, আর যদি মনে করেন যে না 2 পা একসঙ্গে জোড়ো করে রাখতে পারছেন সেটাও করতে পারেন, তবে একটু ফাঁকা রাখলে অনেকের জন্য সুবিধাজনক, ভারসাম্যটা ঠিক থাকে। তো 2 পায়ের মধ্যে কিছুটা ফাঁকা আছে। এবার আমরা আমাদের ডান হাতটাকে সামনে নিয়ে যাব, হ্যাঁ, ডান হাত নিয়ে যাই এবং তর্জনীটাকে এইভাবে করে রাখি যাতে আঙ্গুলের ডগার দিকে আপনি তাকিয়ে থাকতে পারেন। এবার এই যে হাত যেটা আছে, একটু পরে আমাদের ইনস্ট্রাক্টর যারা আছেন তারা দেখাবেন, এই প্রক্রিয়াটা আরেকবার একটু ব্যাখ্যা করে নিই। যে হাতটা এদিকে ঘুরে ঘুরে আসবে, সেই সঙ্গে আপনার চোখ দিয়ে শুধুমাত্র দেখবেন, কিন্তু মাথা যেভাবে আছে সেভাবে স্থির থাকবে, শুধু আইবলটাকে আপনি নড়াবেন, চোখের মনিটাকে আপনি ঘোরাবেন, শরীর স্থির থাকবে, হাত যাচ্ছে। ওকে, লেটস স্টার্ট। হ্যাঁ, ডান দিকে, হ্যাঁ 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 হ্যাঁ। তো প্রাথমিক অবস্থায় কি হতে পারে, আপনার মাথাটাও এদিকে একটু নড়াচড়া করতে পারে, আস্তে আস্তে অনুশীলন করলে এটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এবার আস্তে আস্তে আমরা আগের পজিশনে চলে আসি। হ্যাঁ, আপনার আইবল শুধু নড়ছে, চোখের মনি নড়ছে, মাথা সোজা থাকছে, গুড। এবার হাতটাকে নামিয়ে নেই, এবার বাম হাত দিয়ে আমরা চর্চা করব। হ্যাঁ, এবার বাম হাত নানান ভাবে করা যায়, আমরা ডান হাত বাম হাত দিয়ে করলাম যাতে ভারসাম্যটা ঠিক থাকে। গুড, হ্যাঁ, লেটস মুভ। মাথা নড়ছে না, জাস্ট আইবলটা আপনি তাকাচ্ছেন, হ্যাঁ, বাম দিকে আপনি তাকাচ্ছেন। হ্যাঁ, আস্তে আস্তে আবার এই আঙ্গুলটাকে দেখেন, আঙ্গুলের ডগা দেখতে থাকেন, এটা সামনের দিকে চলে আসছে। হ্যাঁ, আসেন আসেন, গুড। এবার হাত নামিয়ে নেন। এই হচ্ছে 1 রাউন্ড, এটা আমরা দাঁড়িয়ে দেখালাম। এবার আমরা এটাকে বসে দেখাবো। এবার একটু বসে যান। হ্যাঁ, যে কোনো একটা আসন, আমরা পদ্মাসন, সুখাসন, যে কোনো ধরনের সহজ আসনে আমরা বসে করতে পারি। তো আমরা এখানে একটু পদ্মাসনে বসেই দেখাচ্ছি। পদ্মাসনটা একটু করে নিই। পদ্মাসন, হ্যাঁ, করে নিন। ডান পা ভাঁজ করেন, বাম পা ভাঁজ করেন। এই হচ্ছে আমাদের পদ্মাসন। এটাতে বসেও করতে পারি। প্রিয় দর্শক, এভাবে বসে যদি আপনার কষ্ট হয় তাহলে একটা চেয়ার নেবেন, চেয়ারে বসেও আপনি এটাকে অনুশীলন করতে পারেন। এবার তাহলে আমরা ডান হাতটাকে সামনে নিয়ে যাই। হ্যাঁ, ডান হাত শোল্ডার লেভেল, আমাদের যে শোল্ডার লেভেল আছে এটাকে বজায় রাখতে হবে, একই রেখায় থাকবে, কাঁধ বরাবর, এই স্টেপ। গুড, হ্যাঁ, লেটস স্টার্ট, মুভ। অর্থাৎ ইউ হ্যাভ টু ডু ইট কমফোর্টেবলি, আরামদায়ক অবস্থানে বসে যাতে আপনি করতে পারেন, বা দাঁড়িয়ে করতে পারেন, আরামদায়ক অবস্থানে দাঁড়িয়ে করতে পারেন। হ্যাঁ, আবার আস্তে আস্তে আগের জায়গায় নিয়ে আসেন। হ্যাঁ,
হাত নামিয়ে ফেলেন। এবার বাম হাতটাকে আমরা ব্যবহার করব। হ্যাঁ, বাম হাত, গুড গুড, লেটস মুভ। আস্তে, হ্যাঁ গেল, মাথা স্থির থাকবে। এবার আস্তে আস্তে আগের পজিশনে দেখতে দেখতে এবার হাত, হ্যাঁ নামিয়ে ফেলি। বসে আমরা এক রাউন্ড দেখলাম, বসেও আপনি এরকম করে 5 থেকে 10 বার, হ্যাঁ 15 বার, হাতে সময় থাকলে আরো বেশি করতে পারেন। এই হচ্ছে আমাদের চক্ষু ক্রিয়া, সহজ চক্ষু ক্রিয়া। আইটাকে ভালো রাখার জন্য, দৃষ্টিশক্তিটাকে সমুন্নত রাখার জন্য এটাকে আমরা অনুশীলন করব। তো দৃষ্টিটাকে আমরা ঠিক রাখলাম, আসন করার মধ্য দিয়ে, হলাসন করার মধ্য দিয়ে কি হলো, শরীরের হরমোনাল ব্যালেন্সটাকে আমরা ঠিক করলাম। তো এটাকে অব্যাহত রাখতে হবে, তাহলেই আমরা চমৎকার একটা সুস্বাস্থ্যের দিকে অগ্রসর হতে পারব। তো প্রিয় দর্শক, প্রাকৃতিকভাবে ভালো থাকার জন্য অনেক জিনিসই আছে যেগুলো হাতের নাগালেই আছে। আমাদের এই বাংলাদেশে কম টাকার মধ্যেই অনেক ভালো জিনিস কিন্তু পাওয়া যায়, যদি আমরা আসলেই ভেতর থেকে চাই যে না, আমি আমার শরীরের দায়িত্ব আমি নেব, আমার স্বাস্থ্যের দায়িত্ব আমি নেব, মনের যত্ন এটা আমার থাকবে, তাহলে দেখবেন যে অনায়াসে আপনি খুঁজে পাচ্ছেন। কারণ স্রষ্টা ভগবান ঈশ্বর আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটাই দেন যিনি প্রচেষ্টা গ্রহণ করেন। এই প্রচেষ্টা আমাদেরকে গ্রহণ করতে হবে। তো আমাদের হাতের কাছেই একটা জিনিস আছে, যে জিনিসটা আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে অনেক অসুখ বিসুখ থেকে নিরাময় লাভ করতে পারি। বিশেষ করে প্রজননতন্ত্রের সমস্যায় এটাকে আমরা কাজে লাগাতে পারি। সেই ধরনের একটা উপাদান হচ্ছে বাদাম, চীনা বাদাম। আমাদের দেশে অহরহ পাওয়া যায় এই চীনা বাদাম। এটা কম দামের বলে মনে করে এটাকে ফেলে দেবেন না। এই চীনা বাদাম অনেক পুষ্টিকর একটা খাবার। আপনি প্রতিদিন যদি 1 মুঠো চীনা বাদাম খেতে পারেন, আপনার পুরুষ হিসেবে প্রজননতন্ত্র নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, কারণ এটা আমাদের টেস্টিসের জন্য খুবই উপকারী। এটা আমাদের এই অঙ্গটাকে ভালো রাখার জন্য চমৎকার কাজ করে। আবার সেই সঙ্গে বাদামের, প্রিয় দর্শক আরেকটা জিনিস, সেটা হচ্ছে বাদাম যখন খাবেন, বাদামের যে খোসা যেটা আছে, খোসা বলতে পাতলা যে চামড়াটা আছে, আবরণ যেটা আছে লাল রঙের বা বাদামি রঙের, যে রঙেরই বলি, এই বাদামি রঙের যে আবরণটা আছে এটা ফেলে দেবেন না। এটার মধ্যে কিন্তু পুষ্টি বেশি, অথচ আমরা এটাকে ফু দিয়ে ফেলে তারপরে খাই। এটাকে ফেলবেন না প্রিয় দর্শক, এটাকে খেতে হবে, এটার মধ্যেই পুষ্টি। ভিটামিন বি জনিত যে সকল নাম আছে সেগুলো অধিকাংশ এগুলোর মধ্যেই পাওয়া যায়। তো এটা সহ আপনাকে খেতে হবে, তাহলেই আপনি উপকারটা বেশি পাবেন। তো প্রতিদিন নিজের খাবার তালিকায় যদি 1 মুঠো বাদাম সংযুক্ত করতে পারেন, চমৎকার সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। তো আজকের অনুশীলন, হলাসন এবং সেই সঙ্গে আমাদের যে চক্ষু ক্রিয়া, সেটাকে আমরা অনুশীলন অব্যাহত রাখবো। নিজেদের জীবনে বাদামটাকে সংযুক্ত করে নেব, অনেক ভালো থাকবো, আরামদায়ক অবস্থানে থাকবো, সুস্থ একটা দেহ এবং প্রশান্ত যে মন, সেটাকে আমরা উপভোগ করতে পারবো। তো প্রিয় দর্শক, আপনারা সবাই সুস্থ থাকুন, প্রাণবন্ত থাকুন এবং সুখী একটা জীবন উপভোগ করুন, সেই প্রত্যাশায় আজকের যোগা পর্ব আমরা এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। দর্শক, শরীরচর্চার কিছু কৌশল জানলাম যোগাতে। এবারে আজ সকালে বাংলাদেশে নিচ্ছি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত আজ সকালে বাংলাদেশে। দর্শক, এবার সংবাদপত্র পর্যালোচনার পালা। সংবাদপত্র পর্যালোচনা পর্বে যাবার আগ মুহূর্তে আমার হাতে বেশ কিছু দেশ বিদেশের সংবাদ পত্রিকা আছে। পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো দেখে আসবো। দর্শক, প্রথমে আমার হাতে যে পত্রিকাটি আছে বাংলাদেশ প্রতিদিন, তারা বেশ কিছু প্রধান সংবাদ শিরোনাম করেছে। প্রথম যেটি আছে, খোলার দাবিতে উত্তাল ক্যাম্পাস। মন্ত্রণালয়ের ঘোষণা হয়েছে, মানছে না কেউ। এরপর যেটি আছে, এমপি পদ চলে গেল পাপুলের, ঈদের আগেই উপনির্বাচন, মার্চের তফসিল ঘোষণা। আরেকটি আছে, আমলাতন্ত্রের শেষ, মালয়েশিয়ার শ্রমবাজারের সম্ভাবনা। আমলাতন্ত্রেই শেষ হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজারের সম্ভাবনা। এরপর আরেকটি পত্রিকা আমার হাতে আছে, কালের কণ্ঠ সংবাদপত্রের প্রধান শিরোনাম করেছে, কয়লা পাথরের শুল্ক ফাঁকিতে আওয়ামী লীগ বিএনপি দোস্তি। এরপর আরেকটি শিরোনাম দেখতে পাচ্ছি, বিশ্ববিদ্যালয় খুলবে 24 মে, হল 17 মে, 3 মাস অপেক্ষায় নারাজ শিক্ষার্থীরা।
বাংলাদেশ থেকে 12,000 কর্মী নেবে সিঙ্গাপুর রোমানিয়া। এরপর যেটি আছে আমার হাতে দেখতে পাচ্ছি সমকাল পত্রিকা, তারা সংবাদ শিরোনাম করেছে দাবিতে অনড় শিক্ষার্থীরা এখনই হলে উঠতে চান। আর আরেকটি আছে অ্যালকোহল বিধিমালা প্রণয়নের উদ্যোগ। এরপর যে সংবাদপত্র আমার হাতে দেখতে পাচ্ছি যুগান্তর প্রধান সংবাদ শিরোনাম করেছে বিশ্ববিদ্যালয় খুলবে 24 মে, হল 17 মে, মার্চেই হলে উঠতে বিক্ষোভ। এরপর আরেকটি দেখতে পাচ্ছি আওয়ামী লীগের আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেকের কাছে পৌঁছে দেব স্বাধীনতার সুফল। এরপর আমার হাতে আছে ডেইলি সান সংবাদ শিরোনাম করেছে পাপুল লসেস জেইএস মেম্বারশিপ বাই পোলস টু বি হেল্ড উইদিন 90 ডেজ ইসি। এবং আরেকটি দেখতে পাচ্ছি পাশে আছে পিডিবি টু ডিপোজিট টাকা 20 বিলিয়ন আইডল ফান্ড ইন ট্রেজারি। সিঙ্গাপুর রোমানিয়া টু হায়ার 12,000 মোর বাংলাদেশিস। এরপর আছে দ্য ডেইলি স্টার প্রধান সংবাদ শিরোনাম করছে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিস কনফিউশন অ্যাডেড টু ক্যাউজ। আর দেখতে পাচ্ছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন সেকেন্ড লট অফ 20 লাখ ডোজেস অ্যারাইভস। আমার হাতে এই মুহূর্তে আছে banglanews24.com, তারা প্রধান সংবাদ শিরোনাম করেছে দ্বিতীয় চালানে ভারত থেকে এলো 20 লাখ ডোজ করোনার টিকা। আরেকটি দেখতে পাচ্ছি বিএনপি ভুল বলছে অ্যাটর্নি জেনারেল পদটি সাংবিধানিক পদ নয়। এরপর সবশেষ একটি সংবাদপত্র আছে দ্য নিউ ইয়র্ক টাইমস, তারা সংবাদ শিরোনাম করেছে সুপ্রিম কোর্ট ডিনাইজ ট্রাম্পস ফাইনাল বিড টু শিল্ড ফিনান্সিয়াল রেকর্ডস। আরেকটি দেখতে পাচ্ছি জাস্টিসেস ওন টেক আপ পেনসিলভেনিয়া ইলেকশন কেস অন ব্যালটস। মোটামুটি দেশ বিদেশের বেশ কিছু সংবাদপত্র থেকে আমরা প্রধান সংবাদ শিরোনামগুলো আপনাদের শোনালাম। আমরা এই মুহূর্তে আমাদের সংবাদপত্র পর্যালোচনা পর্বে একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, তাকে আমন্ত্রণ জানাবো। আমাদের সাথে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক AKM শাহনওয়াজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজ সকালে বাংলাদেশে। আমরা বেশ কিছু সংবাদ শিরোনাম দেখেছি এবং আপনি জানেন যে ছাত্ররা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে এবং বাংলাদেশ প্রতিদিনও খোলার দাবিতে উত্তাল ক্যাম্পাস এটি প্রধান সংবাদ শিরোনাম করেছে এবং বেশ কিছু সংবাদপত্র কিন্তু এই ইস্যুকে সামনে তুলে এনেছে। বিষয়টাকে কিভাবে দেখছেন? বিষয়টি যেভাবে উত্তাল হয়েছে এটা এইভাবে না হলেও এরকম একটা অস্বস্তি তৈরি হওয়ার কথা ছিল এই জন্য যে দেখুন, এটা বুঝতে হবে প্রথমত, আমি শিক্ষকের জায়গা থেকে যদি বলি, করোনা তো কারো দায় নয়, কাকে দায়ী করা যাবে না। করোনার কারণে, জীবনের কারণে বন্ধ রাখতেই হয়েছে। ধীরে ধীরে যখন বাংলাদেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছিল আরো বেশ কিছু আগে থেকে, এবং সমস্ত কিছুই স্বাভাবিক, শুধু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া, এটা হয়তো শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে, এই চিন্তাটা করতেই পারে রাষ্ট্র। কিন্তু তারপরেও দ্বিতীয়টা ভাবতে হবে যে যে চিন্তা করছি, চিন্তার সাথে বাস্তবতার সমন্বয় করা যায় কিনা। যায় এই জন্য যে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলেছে সংক্রমণ 5% মধ্যে নেমে এলে এটাকে স্বাভাবিকই ধরে নিতে হবে। আমরা কিন্তু তার নিচে চলে এসেছি অনেকদিন হয়, এবং মোটামুটি ভ্যাকসিনও চলে আসছে, ভ্যাকসিন দেওয়া হচ্ছে, এবং শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্রই ভীষণ স্বাভাবিকভাবে চলছে দেশ। এটা সরকারের সাফল্যই আমরা বলবো। তো ওই রকম একটি অবস্থায় স্বাভাবিকভাবেই শিক্ষার বিশাল ক্ষতিকে কিছু কমিয়ে আনা যায় কিনা এ নিয়ে ভাবা যেত, অনেকভাবেই ভাবা যেত। অনেক পরামর্শই আমরা অনেকেই পত্রপত্রিকায় দেওয়ার চেষ্টা করেছি, কলামে, কিন্তু সেগুলো হয়তো বিবেচনা করার মতো ছিল না। এরপরে যেটা হলো যে এই যখন সময় যাচ্ছে, বলা হচ্ছে মানুষের মুখে মুখে, হয়তো ঈদের পরে খুলতে পারে, যে সিদ্ধান্তটা এখন দিল এটা কিন্তু মানুষের জানা বা ছাত্রছাত্রীর জানা। ফলে তারা বিশেষ কিছু যে চিন্তা করেছে ছাত্রছাত্রীর জন্য সরকার, এই বোধটি আমি ছাত্রছাত্রীদের কথা শুনে বুঝেছি, এই চিন্তাটি তারা করেনি এবং তাদের আহত করেছে। এরপরে তাৎক্ষণিক ঘটনা হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সংঘাত হয়েছে পার্শ্ববর্তী গ্রামের সাথে ছাত্রছাত্রীর, এবং এরা অনেক দিন থেকে কিন্তু নিজেদের পরীক্ষার ব্যাপার আছে, বিশেষ পরীক্ষা আছে, নানা কারণে বাড়িতে থেকে এটা সম্ভব হচ্ছিল না বলে বাসা ভাড়া করে
প্রচুর হাজার হাজার ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে থাকে। এবং এখন যখন একটা অনভিপ্রেত ঘটনা ঘটেই গেল তাদের সাথে, ফলে এটা বৈরিপুরি ছাত্রদের জন্য, এবং এদের এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে ঢোকা ছাড়া কিন্তু গত্যন্তর ছিল না। তো ওই রকম একটা পরিস্থিতি তারা ঢুকেছে। এই ঢোকাটাকে কিভাবে আমরা সমাধান করব সেটা একটা বিবেচনার বিষয় তো বটে, এবং সেই চেষ্টা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে করছে না তা নয়, কিন্তু এর রিপার্কেশনটা একই রকম ব্যাপার বলে ছাত্রছাত্রী সংকট, প্রচুর অর্থ খরচ হচ্ছে বাইরে থাকার কারণে, তাদের মানসিক কষ্ট হচ্ছে, এবং শিক্ষা জীবন নিয়ে তারা শঙ্কিত, পেশা জীবন নিয়ে তারা শঙ্কিত। ফলে সাথে সাথে আমরা দেখতে পেয়েছি প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলন শুরু হয়ে গেল হলে ওঠার জন্য। এই বাস্তবতা যখন ঠিক মতো দেখার কথা, এবং তাৎক্ষণিক ব্যাপারে হয়তো কিছুটা বিভ্রান্ত হতেও পারে মন্ত্রণালয়, ফলে তারা একটা সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি আমার খুব কানে লেগেছে যে ওই গতানুগতিকতা, যদি হল থেকে না বেরোয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এটি কিন্তু ভারতে ঘি ঢালার মতো, এবং এখন কি মানবিকভাবে দেখার মতো ব্যাপারটা হয়নি, এবং সেটা ছাত্রদের অনেক বেশি উত্তেজিত করেছে। ওরা যেভাবে ভাব প্রকাশ করছে, আমি ক্যাম্পাসে থাকি বলে দেখতে পাচ্ছি। তো এই জিনিসগুলো একটু গুবলেট হয়েছে। আমার ধারণা মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি আঁচ করতে পেরেছেন, এবং তিনি কালকেই শুনলাম তিনি একটা কমিটি গঠন করে দিয়েছেন উচ্চ পর্যায়ে, এবং তারা 4-5 দিনের মধ্যে মিটিং এ বসে ফয়সালা করবেন। তো আমি মনে করি যে ছাত্ররা সেই ব্যাপারে সেইটুকু সময় পর্যন্ত তারা হয়তো একটু অপেক্ষা করবেনই, করাই উচিত বলে আমি মনে করি। এবং একটা ফয়সালা কিন্তু দরকার, কারণ কতদিন নেমে এসছে, সবকিছু বলা হচ্ছে, সংক্রমণ কমে যাচ্ছে, কিন্তু এই একটা জায়গা যাদের ক্ষতিটা হবে দীর্ঘকালীন, এই গ্যাপটি 1 বছরের বেশি, এটা যে কি ক্ষতি হবে এটা অনেকেই বুঝতে পারছেন, আমরা তো খুব কাছে থেকে বুঝতে পারছি, অনুভব করছি। আমার মনে হয় এই বিষয়গুলোর সরকারি সিদ্ধান্তগুলো আরো বেশি লজিক্যাল হওয়া উচিত এখন। এটা হলেই মনে হয় সবার জন্য ভালো হবে। স্যার, আরেকটা প্রসঙ্গ একদম সংক্ষেপে আনতে চাই। বাংলাদেশ প্রতিদিন একটি সংবাদ শিরোনাম করেছে, আমলাতন্ত্রেই শেষ মালয়েশিয়ার শ্রমবাজারের সম্ভাবনা। আরেকটি কালের কণ্ঠে আমরা দেখতে পেয়েছি, বাংলাদেশ থেকে 12,000 কর্মী নেবে সিঙ্গাপুর, রোমানিয়া। এই যে কর্মী নেওয়ার জায়গাটা একটা সম্ভাবনা তৈরি হয়, এবং সেটি আমলাতন্ত্রে শেষ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো আসলে আর কতদিন চলবে? এই বিষয়গুলোর পেছনে কারণ কি, সমাধান কোথায়? একদম ছোট্ট করে বলবেন। দেখুন, এগুলো বলতে যাওয়াটা খুব সেন্সিটিভ হয়ে যাচ্ছে এখন, কিন্তু আমাদের আমলাতন্ত্র যে খুব অভিজ্ঞ নন তা কিন্তু নয়, চৌকস মানুষজন সেখানে আছেন। কি কারণে যেন আমলাতন্ত্র নিজেদের ঘরানার বাইরে বেরিয়ে মুক্ত হতে পারেন না, এবং নিজেদের সুযোগ সুবিধার ব্যাপারগুলো কোনোদিনই থেমে থাকেনি। আর এত বড় একটা ইন্টারেস্ট শ্রমবাজারের ব্যাপারে, এখানে তো আদা জল খেয়ে নেমে যাওয়ার কথা, কৌশলগুলো প্রয়োগ করার কথা। আমরা প্রায় দেখি যে একটা সুবিধাজনক অবস্থা তৈরি হতে যাচ্ছে, আর তখনই ব্যর্থতা দেখতে পাচ্ছি। যাদের প্রত্যক্ষভাবে এটা কার্যকর করার কথা, সেই আমলাতন্ত্রের ব্যাপারে সবার আঙুল উঠছে, এবং দেখা যাচ্ছে যে তাদের ঠিক সময় মতো যে বিধান দেওয়ার কথা, যে কাজ করার কথা, যে যোগাযোগ রক্ষা করার কথা, সেই সব কারণের ব্যর্থতায় সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমার মনে হয় সরকারের একেবারে উচ্চ পর্যায় থেকে খুব কঠোরভাবে এবং খুবই সতর্কভাবে এই ব্যাপারগুলো পর্যবেক্ষণ করা দরকার। কারণ এই জায়গাগুলি যদি শক্ত না হয়, তাহলে আমাদের সংকট কিন্তু বাড়বে। এই যে সিঙ্গাপুরে সম্ভাবনা দেখেছে, আমরা চাই না আবার আমাদের শুনতে হোক সেটা আমলাতন্ত্রের কোনো কারণে থেমে গেছে। আমি মনে করি যে সবার, সংশ্লিষ্টদের বিশেষ করে, খুবই সতর্ক থাকা উচিত। স্যার, আপনাকে ধন্যবাদ। আসলে এই টেকসই উন্নয়ন করতে গেলে এই আমলাতান্ত্রিক জটিলতা সেখানে অনেক বড় বাধা তৈরি করে, টেকসই উন্নয়নে ভাটা পড়ে। আমরাও আশা করব সেটি খুব সহসাই সমাধানে আসবে। স্যার, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে অধ্যাপক AK শাহনওয়াজ যুক্ত হয়েছিলেন সংবাদপত্র পর্যালোচনা পর্বে। দর্শক, এই পর্যায়ে রাশিফল জানার পালা, অনেকের আগ্রহের জায়গা রাশিফল জানার। রাশিফল জানাবেন জনাব কেসি পাল।
অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের সাথে সাথে সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন। এমনকি ভাই বোনদের সাথে মতানৈক্য তৈরি হলেও তা দীর্ঘস্থায়ী হবে না, বরং তাদের কাছ থেকে প্রচুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে মামলা, মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসতে পারে। এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকতে পারে, যার ফলে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পাওনা টাকা আদায়, আটকে থাকা বিল পাস, এমনকি অচল ব্যবসা চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, দীর্ঘদিনের ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। তাছাড়া শত্রু ও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে। তাছাড়া দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। বিবাহযোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন, অচিরেই বিবাহের ডাক পড়তে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে শুভ মিশ্র ফল প্রদান করবে। বিশেষ করে যেমন আয় তেমন ব্যয় হওয়ায় সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। তাছাড়া মামলা, মোকদ্দমা ও কোর্ট কেসে শ্রম, অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারতপক্ষে ফল লাভ করা কঠিন হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ, এমনকি নগদ অর্থ হাতে আসায় শূন্য পকেট পূর্ণ হওয়ায় মনোবল চাঙ্গা হয়ে উঠবে। সেই সঙ্গে ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। এমনকি দূর থেকে আসা কোনো সংবাদ বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফোটাবে। তবে শত্রু ও বিরোধী পক্ষরা অবশ্যই পিছু হটতে বাধ্য হবে বা মিত্রতায় পর্যবসিত হবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে বাড়বেন। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পেতে পারে, তবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা সীমা অতিক্রম করবে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ভাগ্য, লক্ষ্মী প্রসন্ন হওয়ায় সফলতা আপনার দ্বারে এসে টোক্কা মারবে। এমনকি হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে, যার ফলে দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্নসাধ পূরণের দিকে ধাবিত হবে। তাছাড়া দাম্পত্য সুখ, শান্তি, প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা হয়ে উঠবে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে শুভ অপেক্ষা অশুভ ফলের পাল্লা অধিক ভারী হয়ে থাকতে পারে। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে বিরত থাকতে হবে, নচেত শ্রী ঘরে ঢুকতে হতে পারে। এবার ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রচুর সহযোগিতা পাবেন। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদের মীমাংসা হবে। বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে। সেই সঙ্গে ওই বিবাহে প্রচুর উপহার, উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। এবার মকর রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন ক্রনিক ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেত যানবাহন দুর্ঘটনায় পড়ে দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না, আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য, সহযোগিতা ও আশীর্বাদ প্রাপ্ত হবেন। এমনকি কর্ম ও ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসায় বস আপনার প্রতি প্রসন্ন হয়ে সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে দাম্পত্য সুখ, শান্তি, প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, কলহ, বিবাদ, উৎকট, উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাকে জীর্ণ করে তুলতে পারে। তাই তো সর্বদা ডাইনে বামে, সামনে পিছে, উপরে নিচে, চতুর্দিকে চোখ কান খোলা রেখে সবার সাথে সদ্ভাব বজায় রেখে দিনটি অতিবাহিত করতে হবে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। জনাব কেসিপাল, আপনাকে ধন্যবাদ রাশিফল জানানোর জন্য। দর্শক, আপনাদের একটি কথা বলতে চাই, করোনার টিকা আসা মানে কিন্তু করোনা কমে যাওয়া নয়। তাই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। সবার সুস্বাস্থ্য কামনায় শেষ করছি আজকের আজ সকালে বাংলাদেশ। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাই।